গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। আর তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এখন বাজে বিকাল 5:20। আমরা বাড়ি থেকে 2 কিলোমিটার মতন দূরে এসেছি। এরপর সায়নের বাড়ি যাব, সায়নকে পিক করার জন্য। তার আগে ফিউল আপ করে নেবো গাড়িগুলো অল্প করে। এখানে আমরা 550 টাকা করে তেল ভরাবো। বাকি তেল রাত্রিবেলা যে কোনো পাম্পেতে দাঁড়িয়ে আমরা ডিনার করব, সেখানে ফুল ট্যাঙ্ক করাবো। আমরা এখন সায়নদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার মেন রোডে উঠবো। অনেকটা অন্ধকার হয়ে গেল বেরোতে বেরোতে। আমরা প্রথমে ভেবেছিলাম যে সায়ন আর আমার একটাই লাগেজ করব, কিন্তু জিনিসপত্র এত বেশি হয়ে গেছে, হয় আর সম্ভব হলো না একটা লাগেজে। লাস্টে বাধ্য হয়ে 2টো লাগেজ করতে হলো। 2টো লাগেজের জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। আর এখানটা হ্যাঁ, তো 2টো লাগেজের জন্য প্রিপেয়ার্ড ছিলাম না। লাস্টে বাধ্য হয়ে 2টো লাগেজই করতে হলো। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল এবং অন্ধকার হয়ে গেছে। যদি টাইমের মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছাবো ঠিক করেছিলাম, হয়তো সেই টাইমের মধ্যে হয়তো পৌঁছাতে পারবো না। দেখা যাক কতটা কি করা যায়। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় পৌঁছে যাওয়ার। আমরা সবাই এখন চা খেতে দাঁড়িয়েছি। এটা সমুদ্রগড়ের একটু আগে। কালনা আর সমুদ্রগড়ের মিডিলের পরপর আমাদের 3টে বাইক দাঁড় করানো আছে। অল্প করে ট্রি ব্রেক করে এখান থেকে আমরা বেরিয়ে যাব কৃষ্ণনগরে 10-15 মিনিট হল্ট করে তারপর আবার নেক্সট। এখন বাজে সন্ধ্যা 9টা। তো এখন এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তো 11টার মধ্যে আমরা ডিনার করে নেব। ডিনার করে নিয়ে আমাদের যে রেস্ট নেওয়ার জায়গা যেখানে বলা রয়েছে, তো আমরা সেখানে গিয়ে একটু রেস্ট নেব। যদি সেখানে পৌঁছাতে না পারি তাহলে কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা আজকে রেস্ট নিয়ে নেব। এখন আমরা পলাশির একটু আগে আছি। আর আমাদের গাড়ি সব ফিল আপ হয়ে গেছে, প্রত্যেকটা গাড়ি। 2জন গেছে। সামনে একটা হোটেল আছে, এটা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ওপারে একটা হোটেল আছে। ওই হোটেলে কিছু খাবার পাওয়া যাবে কি জিজ্ঞাসা করার জন্য গেছে। আর আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, তো সেই খাবার দিয়ে আজকে ডিনার করব এবং তার সাথে যদি আরও কিছু পাওয়া যায় সেই জন্য দেখতে গেছে। চলো, তবে দেখা হচ্ছে রাস্তায় আবার। এখন বাজে 1:48। আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি ফারাক্কার উদ্দেশ্যে। ফারাক্কাতে পৌঁছে আবার আধা ঘন্টা রেস্ট নেওয়া হবে। সবাই রেডি, সবার প্যাকিং রেডি। এবার আমরা শুধু বেরোবো। এখনও অন্ধকার রয়েছে, তাই আর রোডের কিছু ভিডিও বানালাম না। একবারে ভোরের মুখে আবার নতুন করে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভেবেছিলাম রাত্রে অন্ধকার হবে, হয়তো ভিডিও বানাতে পারবো না, কিন্তু এখানে এই অসাধারণ ভিউটা দেখে আবার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা এখন বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি, বহরমপুর ক্রস করছি। কত সুন্দর লাগছে চারিদিকে লাইট, রাস্তা পুরো ফাঁকা। অপোজিট লেন দিয়ে গাড়ি যাচ্ছে, আমাদের লেনে কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া নেই, পুরো পরিষ্কার। ফগটা কিন্তু দারুণ কার্যকর, ফগটা দারুণ সার্ভিস দিচ্ছে। রাস্তা পুরো ভিজিবল। আর এটা HJGর একটা মডেল লাগানো আছে, পরে দেখাবো। খুব ভালো একটা মডেল, দেখলাম যে ভালো সার্ভিস দিচ্ছে। একদিকে লাইটটা আমারই দোষে একটু প্রবলেম হয়ে গেছে, লেন্সটা খুলে গেছিলো, তো তারপর থেকে একটু আবঝা মতন হয়ে গেছে। লাইটটার বয়স এমনি 1.5 বছর হয়ে গেল, কিন্তু এত ভালো সার্ভিস দেবে ভাবতে পারিনি। এখন আমি বহরমপুরের নতুন গঙ্গার যে ওপর যে ব্রিজ হয়েছে সেই ব্রিজটা ক্রস করছি, কিন্তু এত ওয়েল মেনটেন্ড, বুঝতেই পারবে না তুমি কখন গঙ্গার ওপর দিয়ে ফ্লাইওভারের মতন ক্রস করে চলে গেছো। সামনে একটা টোলগেট দেখা যাচ্ছে, এটা বহরমপুর ফারাক্কা টোলগেট সম্ভবত। তো সামনে গিয়ে আমরা আরও ভালো করে দেখতে পারবো এটা কোথাকার টোলগেট। তো এটা আমাদের মনে হয় ফার্স্ট টোলগেট, আগে টোলগেট পড়েছে কিনা খেয়াল করতে পারছি না।
তো এটা আমাদের ফার্স্ট টোলগেট। তো এরপর এখান থেকে আমাদের শুরু হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ফারাক্কা আর বহরমপুর ফারাক্কা টোলগেট। বহরমপুর ফারাক্কা টোলগেট এখান থেকে স্টার্টিং, এবং যেখানে এক্সিট হবে সেখানে আর একটা টোল থাকবে। তো এই রাত্রিবেলা টোলেতেও এখানে পিছনে দেখলাম অনেকগুলো বাইকার দাঁড়িয়ে আছে, ওরা একটু রেস্ট নিচ্ছে। তো টোল গেটগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে রেস্ট নেওয়া যায়, একটু বড় বড় পেট্রোল পাম্প আর বড় বড় টোল। এটা কোনো একটা আমরা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কোন সিটি আমরা বুঝতে পারছি না, কোনো হোর্ডিং দেখলাম না। কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা, হয়তো দিনের বেলা এই জায়গাটা দিয়ে পাস করলে অনেক জ্যাম জট হতো, কিন্তু এখন পুরো পরিষ্কার আমরা বেরিয়ে যেতে পারছি। এখন আমরা আছি সেই আহিরন বিচ, যেটাকে আয়রন বিচ বলে। আহিরন অ্যাকচুয়ালি জানি না আহিরন কি আয়রন, তো অনেকে অনেক রকম বলে। তো এই রাস্তাটা এখনও একটা ব্রিজ কমপ্লিট হয়নি, তো তার জন্য এটাকে একটা লেন দিয়েই দুটো আপ ডাউন করাচ্ছে, সেই জন্য এখানটা একটু ডাইভারশান আছে। সামনে আর একটা টোলগেট দেখতে পাচ্ছি, এটা সম্ভবত বহরমপুর আর ফারাক্কা টোলগেটের এক্সিট পয়েন্ট। এরপর এক্সিট হয়ে যাচ্ছি আমরা। তো এরপর খানিকটা যাওয়ার পরই আমাদের ফারাক্কা ব্যারেজ পড়বে, কিছুটা মানে 20-30 কিলোমিটার যাওয়ার পর ফারাক্কা ব্যারেজ পড়বে। তো টোলগেটে সবসময় লোকজন থাকে, টোলগেটে এবং সিকিউরিটি থাকে। টোলগেটটা একটা সেফ জায়গা, যেখানে তুমি 5-10 মিনিটের জন্য টেচিং ব্রেক নিতে পারো। এখনও পর্যন্ত আমরা এতখানি এসেছি, আমরা একটুকু খারাপ রাস্তা পাইনি, প্রত্যেকটা রাস্তা পরিষ্কার, একদম ওয়েল মেনটেন, একদম নিউলি রাস্তা। একটু আদ্র কোথাও প্রবলেম রয়েছে, কিন্তু ওটা হাই রোডে থাকবেই কন্টিনিউ। ধরো একদিক থেকে তৈরি করছে, একদিক থেকে অলরেডি ভাঙতে শুরু করে দেয়। কিন্তু এখন আমরা ফারাক্কা সিটিটা পার করছি। তো ফারাক্কা সিটিটা পুরো শুনশান, এখনও অন্ধকার, তো এখনও পুরো রাস্তা ফাঁকা। এই মাত্র যেটা সায়নকে বলছিলাম, আমাদের ডান দিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, যেটা পুরো 4 লেন। তো সেইখানেতে এক নতুন ব্রিজ হয়ে গেলে এই ব্রিজটার ওপর প্রেশার কমে যাবে। সেক্ষেত্রে কী হবে, আমাদের টাইমিংটা আরও শর্ট হয়ে যাবে। এই যে জ্যামটা আমরা ক্রস করছি, এই জ্যামটা আমাদেরকে ক্রস করতে হবে না। আর এটার ক্ষেত্রে কি আছে, এটার রেল লাইন আছে পাশে, প্রথমে ব্যারেজ, তারপর রেল লাইন, তারপর বাস যাতায়াত, মানে যেটাতে আমরা যাচ্ছি, এটা যাতায়াতের জায়গা। তো ওই একটা সরু লেনের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ি আসছে। এটা প্রচুর পুরনো একটা ব্রিজ, এই ব্রিজটার এমনি অনেক বয়স হয়ে গেছে। তো সেই কারণে গভর্নমেন্ট এটাকে অল্টারনেটিভ করে আর একটা ব্রিজ তৈরি করে ফেলেছে, অলমোস্ট কমপ্লিট, কিছুটা বাকি রয়েছে। এখন অনেকখানি আসার পর ফাঁকা পেলাম। এই ব্যারেজটা বিশাল বড় ব্যারেজ, এটা কম করে 3 কিলোমিটারের কাছাকাছি। ফাঁকা পেয়েছি, ডান সাইডে দেখতে পাবে হয়তো তোমরা, ব্রিজ হচ্ছে। তো রাত্রেবেলা কি হয়, সিঙ্গেল যখন ডবল ওয়ে রাস্তা হয়, মানে একই লেনেতে আপ ডাউন হয়, তখন সেক্ষেত্রে চোখে বড্ড রিফ্লেকশান হয়। দেখো লাইটগুলো কত বেশি চোখে রিফ্লেকশান হচ্ছে। হয়তো ফোনেতে বেশি হচ্ছে, কিন্তু সামনাসামনি একটু কম, কিন্তু তা হলেও প্রচুর পরিমাণ রিফ্লেকশান হয়। আর এই ব্যারেজটা ভাবতে পারছো, 3 কিলোমিটারের কাছাকাছি এই ব্যারেজটা, মানে ব্যারেজটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি পিন টু পিন ক্যালকুলেশন করো হয়তো 2.56 হবে, কিন্তু যদি পুরো ব্রিজটার ক্যালকুলেশন করো 3 কিলোমিটারের কাছাকাছি হবে। তো রাত্রেবেলাও প্রচণ্ড পরিমাণ জ্যাম, আর সামনেটা ছিল, তো ওটা ক্রস করে আসার পর ফাঁকা। এদের শ্যামলী ট্রাভেলসের একটা বাস গেল, এখন ক্রস করলো, ওটা শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছে। ডান সাইডে ব্রিজ তৈরি হচ্ছে, ডান সাইডে আলোগুলো জ্বলছে, ওগুলো হচ্ছে ব্রিজের একটা কাজ হচ্ছে হয়তো, সেই জন্য লাইট জ্বালা আছে। ফারাক্কাটা ক্রস করার খানিকটা আসার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, 10-15 মিনিট একটু টি ব্রেক নিয়েছিলাম। তো তারপর এখান থেকে আমরা যাচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। রায়গঞ্জে গিয়ে আমরা টিফিন করব। চারিদিকটা দেখলাম হালকা সূর্যের আভা হয়ে গেছে, মানে সকাল হতে শুরু করে দিয়েছে, তাই ভিডিওটা অন করলাম। তো এরপর আমরা মালদা বাইপাস ক্রস করব। মালদা বাইপাস ক্রস করার পর রায়গঞ্জের দিকে বেরিয়ে যাব।
আবার আমরা একটা টোল দেখতে পাচ্ছি। এই টোলটা সামনে গিয়ে দেখতে পাবো এটা কোথাকার টোল। আর এটা মালদা বাইপাস ক্রস করার একটু আগে এই টোলটা পড়ছে। আচ্ছা, এটা হলো মালদা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার এন্ট্রি হচ্ছে এটা। তো এখান থেকে এন্ট্রি হওয়ার পর এখান থেকে আমরা রায়গঞ্জের দিকে বেরিয়ে যাব। আর সকাল হতে শুরু করে দিয়েছে। এটা মালদা ঢোকার একটু আগে, মালদা সিটিটা ক্রস করার একটু আগে এটা পড়ছে। খানিকটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পর মালদা বাইপাস পড়ে যাবে, আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গিয়ে মালদা বাইপাস দিয়ে ক্রস করে বেরিয়ে যাব। এখন আমরা মালদা বাইপাস ক্রস করছি। মালদা বাইপাসটা ক্রস করার পর অনেকটা ফাঁকা এরিয়া আছে, প্রচুর গাছ বসানো আছে চারিদিকে। বাঁ দিকটা যে দেখা যাচ্ছে, বাঁ দিকটা মালদা সিটিটাকে আমরা বাইপাস করছি। আর এখানে নতুন নতুন অনেক কনস্ট্রাকশানের কাজ হচ্ছে। বাঁ দিকে মালদা সিটিটাকে বাইপাস করছি। মালদা ক্রস করার পর আমরা কিছুটা এগিয়ে এসেছি। এখন রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা বসানো আছে। আর এখন সকাল 7:30 বাজে। আমরা 7:30টার সময় এখানে ক্রস করছি। এখন আমরা গাজল সিটিটা ক্রস করলাম। গাজল সিটিটা ক্রস করার পর রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে, তারপর আবার ভালো, একটু ডাইভারশান আছে। তো 2-1 দিনের মধ্যে ডাইভারশান খুলে যাবে। রাস্তা মোটামুটি কমপ্লিট। তো সামনে আমরা আরও এগিয়ে যাব, এরপর রায়গঞ্জ পড়বে। রায়গঞ্জে খানিকক্ষণ হোল্ড করার কথা রয়েছে। এখন আমরা রায়গঞ্জ বাইপাসের ওপর রয়েছি। রাস্তাটা সুন্দর, রাস্তাটা দেখো সুন্দর। শুধু রাস্তাটা পুরো একদম পরিষ্কার, ঝাঁ চকচকে, নতুন রোড। সামনে সোজা ডালখোলা, এই মাত্র হোর্ডিং দেখালো। চারপাশে ভুট্টার চাষ। তোমরা একটু রাস্তার ভিউটা এনজয় করো। It's not a game, it's a rich thing. এই সেই রায়গঞ্জ রেলের ওপর ফ্লাইওভার। এইটার জন্যই এতদিন রায়গঞ্জ সিটিকে দিয়ে ঘুরে যেতে হতো। তো এখন এটা ওপেন হয়ে গেছে, 2টো লেনই চালু হয়ে গেছে, পরিষ্কার রাস্তা। সামনে আবার একটা টোল দেখতে পাচ্ছি। তো এটা হলো ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এক্সিট পয়েন্ট। রায়গঞ্জ সিটিটা ক্রস করে মধ্যিখানে আর একটা টোল ছিল, গাজল টোল, সেটাকে আমরা ক্রস করে চলে এসেছি। এখন ডালখোলা থেকে 15 কিলোমিটার মতো দূরে আছি। একটা হোটেলে টিফিন করার জন্য আমরা আপাতত দাঁড়িয়েছি। আগে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে যা রেট বলছে, তো আর খাবারের কোয়ালিটিও দেখে যা মনে হলো খুব একটা ভালো না। তো দেখা যাক, টিঙ্কু আর সায়ন গেছে ভেতরে কথা বলার জন্য। কী কী খাবার আছে না আছে জানা হোক, তারপর ডিসাইড করা হবে খাওয়ার জন্য। এই পুরো হাইওয়েটার বিগত 25 থেকে
20 কিলোমিটার আমি দেখছি এরকম ফুলের গাছ বসানো আছে, খুব সুন্দর লাগছে। 4-5টা সবুজ ধান ক্ষেত আপনারা দেখতে পাবেন, ওখানে ধান ক্ষেত রয়েছে ওই দূরে। তো সবুজ ধান ক্ষেত, তার সাথে কি চাষ হয়ে আছে এটা আমি ঠিক জানি না, এটা ভুট্টা বা অন্য কিছু হতে পারে, তো আমার জানা নেই এটা কী চাষ। আর দুটো রোডের মিডিলে এরকম ফুল গাছ বসানো আছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। মানে আমি 20-25 কিলোমিটার রাস্তা লক্ষ্য করতে করতে এলাম, কন্টিনিউ এরকম আছে। ওই খেতে বসে পড়েছি, সায়ন আর জুলু খাচ্ছে পুরি সবজি, আর আমরা সবাই খাচ্ছি ধোসা, মশলা ধোসা। আমরা অল্প করে টিফিন করে বেরিয়ে পড়েছি এবার। তো এখান থেকে নেক্সট শিলিগুড়ির আগে একটু স্টপ করব। তো ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত টানার ইচ্ছা রয়েছে, দেখা যাক। কোনো একটা চা বাগানে একটু দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। তো এরম সময়ে আমরা যতবারই চেষ্টা করেছি কখনো ক্রস করতে পারিনি। শিলিগুড়ি ঢোকার আগে খুব সুন্দর দু সাইডে চা বাগান আছে, তো ওখানে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। চলো তোমরা রোডের ভিউটা এনজয় করো। সামনে ডালখোলা দেখাচ্ছে, ডালখোলা 9 কিলোমিটার। এখান থেকে ডালখোলা গিয়ে ডালখোলা ফ্লাইওভার ক্রস করার পর ডান দিকে যেতে হবে পূর্ণিয়া রোড হয়ে। It's not a game, it's a rich thing. এখন আমরা ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে আবার প্রবেশ করলাম। এখানে রাস্তার সাইডে খুব সুন্দর ফুল ফুটেছে। It's not a game, it's a rich thing. যতটুকুন বিহার আর ওয়েস্ট বেঙ্গলের পজিশান রয়েছে ততটুকুন জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে বড় বড় গর্ত রয়েছে। এই রাস্তাটা একটু দেখে বাইক চালাতে হবে। আর বাঁ সাইড দিয়ে রেল লাইন রয়েছে এবং রাস্তাটা পুরো খোঁড়া অবস্থায় রয়েছে, নতুন করে হচ্ছে, সময় লাগবে। দেখো রাস্তাটার কি অবস্থা, দেখো রাস্তাটা দেখো। এখানের ভিউটা তোমরা শুধু দেখো, চারিদিকে চা বাগান, আর চা বাগানের বুক চিরে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমরা চা বাগানে দাঁড়িয়েছি একটু ফটোশ্যুট করার জন্যে। চলো ফটোশ্যুট করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চা বাগানটা কত সুন্দর দেখো, কত দারুণ লাগছে। এবারে তো সময় কমের জন্য নিচে ভেতরে নামতে পারলাম না, নাহলে বাইক নিয়ে নামা যায় চা বাগানের ভিতরে। তো শিলিগুড়ি এখান থেকে আর বেশি নয়, এখান থেকে হয়তো আর 40-45 কিলোমিটার মতন রয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। শিলিগুড়ি সিটি ক্রস করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, আমরা এখন আছি সেবক রোডের ওপর দিয়ে যাচ্ছি, সেবক ফরেস্টের মিডিল দিয়ে। চারিদিকে তোমরা জঙ্গলের ভিউটা এনজয় করো, কত সুন্দর।
জঙ্গলের ডান সাইডটা পুরো আগুন লেগেছিল, পুরো অনেক গাছ নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। জঙ্গলটা আগে আমরা আর একটা রূপে দেখেছিলাম, এখন আর এক রূপে দেখছি। সিরিয়াসলি খুব দুঃখ হচ্ছে জঙ্গলটার জন্য। বাঁ দিকটা দেখো কত সুন্দর রয়েছে, বাঁ দিকটা ভালো রয়েছে, কিন্তু ডান দিকটা অনেক পুড়ে গাছপালা নষ্ট হয়ে গেছে। সামনে থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর দিকে বুঝতে পারা যাচ্ছে। It's not a game, it's a rich thing. জঙ্গলটা অনেক বড় জঙ্গল, এবং এখানে জঙ্গলের ভিতরে অনেক জায়গায় আর্মির বেস ক্যাম্প রয়েছে। তো জঙ্গলটা ভেবেছিলাম যতটা ছোট হবে তার থেকে অনেক বড়, 10-12 কিলোমিটারের বেশি হবে। কত কিলোমিটার আমার জানা নেই। এখান থেকে আমরা দূরে অনেক পাহাড় দেখতে পাচ্ছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে মনের মধ্যে। তো সামনে কিছু খাবার জন্য দাঁড়াতে হবে, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে পুরো। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা পুরো কাঠের তৈরি, নিচে এটা বিশাল বড় খাই। সায়ন বলছে ভেঙে গেলে নিচে একদম। তো আমরা যে হোটেলে খাবার জন্য দাঁড়িয়েছি সেই হোটেলের ব্যালকনি থেকে বাইরের দিকে দৃশ্যটা দেখো, সামনে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আমরা এখন পাহাড়ের ওপরে উঠতে শুরু করে দিয়েছি। এখান থেকে পাহাড় পড়ে যাচ্ছে, এটা সেবক রোড। সেবক রোডের কাছ থেকে পাহাড় পড়ে যাচ্ছে, সামনে তিস্তা ভিউ পয়েন্ট রয়েছে। It's not a game, it's a rich thing. জানি না বাড়ি থেকে মাঙ্গান পর্যন্ত যাওয়ার রিস্কটা নেওয়া উচিত হয়েছে কি না। তো হয়তো একটু বেশি রিস্ক হয়ে যাবে পাহাড়ি রাস্তাতে রাত্রেবেলা গাড়ি চালাতে। তো আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। কিন্তু তোমরা ডান সাইডের ভিউটা দেখো, নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠতে শুরু করে দিয়েছি।
সামনেটা হচ্ছে সেবক কালী মন্দির। এখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হাতে একদম নেই, তাই আর এবারে ঘোরা হলো না। সেবক কালী মন্দিরটা যাওয়ার খুব ইচ্ছা ছিল। এই ভিডিওতে সায়নকে আর শুভঙ্করকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ এই ভিডিওটা বেশিরভাগই ওরা বানিয়েছে পেছন থেকে বসে বসে। মাউন্টে আমার লাগানো ছিল না। It's not a game, it's a rich thing. ভিডিও দেখে তোমরা কমেন্ট করো, তো জানিও কেমন হচ্ছে ভিডিও। কিছু ইমপ্রুভমেন্ট করার থাকলে রিকমেন্ড করো। আর যদি ট্যুর সম্পর্কে কারো কোনো ইনফরমেশান লাগে তারা কমেন্ট করো, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এখানটাতে প্রচুর অফরোড আছে, সামনে রাস্তা পুরো ভাঙা, আর ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তার রিপেয়ারিংয়ের কাজও চলছে, খুব শীঘ্রই হয়তো রাস্তার রিপেয়ারিং হয়ে যাবে। কিন্তু আমরা যাচ্ছি নর্থ সিকিমে রাস্তার অবস্থা খারাপই হবে, অফরোড প্রচুর পাবো। তো এখন থেকে অফরোডের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এই আর কি। ডান সাইডে সেবক ব্রিজের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সেবক ব্রিজের ওপার দিয়ে গিয়ে কালিম্পং যাওয়া যায়। কালিম্পং খুব সুন্দর একটা জায়গা, দার্জিলিংয়েরই একটা পার্ট। তো নেক্সট কখনো ট্রিপেতে আমরা দার্জিলিং ট্রিপ একটা করার ইচ্ছা রয়েছে, যেগুলো আউটসাইড নিয়ে, দার্জিলিংয়ের আউটসাইড নিয়ে আমরা করব। ব্যারেজটার কি অবস্থা করেছে দেখো। যখন প্রবল ওখানে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল গ্যাংটকেতে, তখন এই ব্যারেজের ওপর ব্যারেজ ঝাঁপিয়ে জল চলে গেছিলো। ব্যারেজটার অবস্থা কি করেছে দেখো। এই যে বাঁ সাইডে ওপরে যে ব্রিজটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে একদম শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গ্যাংটক পর্যন্ত রেলের লাইন হচ্ছে। যদি রেল লাইনটা চালু হয়ে যায় তখন অনেক সুবিধা হয়ে যাবে আমাদের যাতায়াতের। কলকাতা থেকে ডাইরেক্ট গ্যাংটক পর্যন্ত রেলের লাইন হয়ে গেলে আমাদের শিলিগুড়ি থেকে আর বাই রোড ট্রাভেল করতে হবে না, ডাইরেক্ট আমরা গ্যাংটক পর্যন্ত বাই ট্রেনে যেতে পারবো। তাহলে তখন হবে এটা আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু রেলপথ। It's not a game, it's a rich thing. সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে রাস্তাটা ডান দিকে ঘুরে চলে যাচ্ছে। সামনে ওরা দাঁড়িয়ে পড়েছে, তো সামনে কিছু টি ব্রেকের জন্য সম্ভবত দাঁড়িয়েছে। আমরা একটু টি ব্রেক করে নেবো, টি ব্রেক করে তারপর আমরা মাঙ্গানের উদ্দেশ্যে যাব। এই যে ব্রিজটা ক্রস করছি, এটা তিস্তা রিভারেরই একটা ব্রিজ। দূরে দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট জোনাকি পোকার মতন লাগছে। পাহাড়ের গায়ে লাইটগুলো যেন মনে হচ্ছে আকাশে কত জোনাকি পোকা উঠছে, কত সুন্দর দেখতে লাগে রাত্রেবেলা। আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিম এন্টার করে যাব, সিকিম স্টেটে এন্টার করে যাব। সিকিম স্টেটে এন্টার করতে সময় হয়তো আমাদের চেক করবে, দেখা যাক চেক করে কিনা। ব্রিজটা ক্রস করার পর ওখানটা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর ওখানটা রেকর্ড করতে পারিনি। আমরা সিকিম এন্টার করে গেছি, এখন বাজে 6:48। মেন যে গ্যাংটকের রাস্তা, শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত, সেই রাস্তা দিয়ে খানিকটা আগানোর পর আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি। বাঁ দিকে রাস্তাটা পুরো নদীর গা ধরে, পুরো তিস্তা নদীর গা ধরে চলে যাচ্ছে মাঙ্গান একটা ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম। সেখানে আমরা আজকে স্টে করব, সিটিও বলতে পারো। তোমরা রাস্তার অবস্থা দেখো, এরকম রাস্তা কন্টিনিউ আমরা এলাম। 22 কিলোমিটার অলরেডি চলে এসেছি। তো এরপর এখনও কতটা এরকম রাস্তা আছে আমরা জানি না,
তো এখান থেকে জানতে পেলাম যে এরকম রাস্তাটা নাকি পুরোটাই রয়েছে মাঙ্গান পর্যন্ত। যদি মাঙ্গান পর্যন্ত এরকম পুরো রাস্তা হয়, সিরিয়াসলি আমাদের প্রচুর কষ্ট হবে। আর রাস্তাটা পুরো শুনশান, কেউ কোথাও নেই। রাস্তাটার মধ্যে দিয়ে আমরাই শুধু যাচ্ছি, আর সামনে একটা লরি যাচ্ছে। লরিতে ট্রাকের আর্মির ট্রাক হতে পারে, জানি না এখনও পর্যন্ত। আর রাস্তাটার কী অবস্থা বুঝতেই পারছো। কি অবস্থা দেখো, রাস্তাটার কি অবস্থা দেখো, পুরো রাস্তাটা কাদায় ভর্তি, মানে গাড়ি স্কিড করার মতো অবস্থা। এরকম রাস্তা হবে ভাবিনি। এই রাস্তাটা নাকি বন্যার সময় পুরো ভেঙে চলে গেছিলো, কোনো রাস্তা ছিলই না। রাস্তাটা আবার নতুন করে তৈরি করছে। এই একটু আগে একজনের সাথে কথা হলো, তো উনি ফোনে বললেন, ফোন বললেন যে যিনি আমাদের পারমিট করে দিয়েছেন, লামা ভাই, তো উনি বললেন যে রাস্তাটা পুরো ভেঙে গেছিলো, আবার নতুন করে তৈরি হচ্ছে। তো সামনের দিকে খানিকটা এগিয়ে আসার পর নাকি রাস্তাটা একটু ভালো আছে। তো আমরা 30-35 কিলোমিটার মতো চলে এসেছি, এখনও পর্যন্ত রাস্তাটা একটুও ভালো দেখতে পাইনি। পুরো রাস্তাটা এরকম স্ল্যাশে ভর্তি, পুরো কাদা রাস্তা, জঘন্য। আর স্যাঁতস্যাঁতে, মানে গাড়ির চাকা বসে যাওয়ার মতন অবস্থা। বুঝতেই পারছো সামনে কিরাম। আর বাঁ সাইডে বড় বড় গর্ত, আর বাঁ সাইডে বিশাল বড় খাই, ল্যান্ডস্লাইড হওয়ার ভয়। পুরো রাস্তাটা এরকম কাদা, একদম জঘন্য অবস্থা। তোমরা এই রাস্তা দিয়ে এসো না, এই রাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। তো অন্তত এখন 4-5 মাস তো এই রাস্তা দিয়ে আসাটা একদমই উচিত না। আর রাত্রেবেলা তো অবশ্যই না, এই রাস্তাটা একদমই অ্যাভয়েড করা উচিত। রাস্তাটা পুরো শুনশান, কেউ কোথাও নেই, পুরো জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছে। ডান সাইডে পুরো পাহাড়ে জঙ্গল, আর বাঁ সাইডে বড় খাই। তো রাত্রেবেলা খুবই রিক্সি এই রাস্তাটা। জানি না ভিডিওটা শেষ করতে পারবো কি না, কারণ আমার ফোনে আর চার্জ নেই একদমই। ভিডিও কতক্ষণ চলবে জানি না, কিছুক্ষণের মধ্যেই হয়তো ফোন অফ হয়ে যাবে। গাড়ি থেকে চার্জের ব্যবস্থা রয়েছে। এখন বাজে 8:58, 9টা বাজতে যায়। তো এরপর হোটেলে গিয়ে হয়তো সম্ভব হবে না আজকে ব্লগ কমপ্লিট করা। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, কখন হোটেল পৌঁছাবো তাও আমরা জানি না, জঘন্য রাস্তা। আর আমার ফোনে ব্যাটারি পার্সেন্টেজ 6% হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফোনটা অফ হয়ে যাবে। আর সামনে রাস্তারও অবস্থা খুব খারাপ। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।